আর একবার ভাই বলে টেনে ডাকলে কিন্তু ব্লক মারবো। ভুলেও সে কাজ করতে যাবেন না, নয়তো এখন কি ডিস্টার্ব করছি এর থেকে দ্বিগুণ ডিস্টার্ব করব। আর আশা করি এতদিনে নিহাকে চিনেই গিয়েছেন। নিহা যেটা বলে সেটা করেই থাকে। নিজের নামের বড়াই কত। ওই তো আপনার থেকেই শেখা। যাই হোক শান্ত ভাই, একটা কথা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, নেই। এক্স? না, তাও নেই। যাক, বাঁচা গেল। শান্ত বলল, আমার মতো ছেলেদের গার্লফ্রেন্ড এক্স থাকে নাকি? কে বলেছে থাকে না? সো কল ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে, আমাদের মতো খারাপ ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না। পৃথিবীতে কি একা আপনিই খারাপ? আর কি কোনো খারাপ ছেলে নেই? শুনুন শান্ত ভাই, আপনাদের মতো খারাপ ছেলেদেরকে ভালোবেসে সুপথে নিয়ে আসার জন্যই নিহাদের জন্ম হয়, বুঝেছেন? শুধু শুধু কেন মিথ্যা মায়ে বাড়াচ্ছ? কেন জেনে শুনে আগুনে ছাপ দিতে চাইছো? এখনো সময় আছে, সরে যাও। আমি অলরেডি আপনার দহনে পড়ছি শান্ত ভাই। সরে যাওয়ার জন্য তো এগোইনি। ভুল বলেছেন শান্ত ভাই, এটা আবেগ নয়, এটাকে মায়া বলতে পারেন। মায়া একবার জন্মানো শুরু করলে সে মায়া কখনোই কাটার নয়, বরং দিন যাওয়ার সাথে সাথে মায়াও বাড়তে থাকে। সে মায়া রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ভালোবাসার রূপ নেয়। তাই এই মায়া কাটারও নয়, আর শান্ত নামটাও মুছার নয়, কারণ শান্ত নামটা আমার মস্তিষ্কের সাথে সাথে হৃদয়ও গেঁথে রয়েছে। তাই এই নাম মৃত্যুর আগ অব্দি কাটবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। নিহা নিজের মনের কথাগুলো বলে গিয়েছে, কিন্তু শান্ত যে এসব কিছুই শোনেনি সেটা নিহার বোধগম্য হয়নি। শান্ত নিজের কথাটা শেষ করেই লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, সেটা নিহা বুঝতে পারেনি। নিহার যখন কথা বলা শেষ হলো তখনই নিহা বুঝতে পারল শান্ত অনেক আগেই লাইন বিচ্ছিন্ন করেছে। নিহা দীর্ঘশ্বাস ফেলল। এই বকে যাওয়া মানবটার ভালোবাসা পেতে তার যে বেশ কাঠখড় পোড়াতে হবে সেটা সে বেশ বুঝতে পারল। তবে এই মানবটার মনে যে ভালোবাসা নামক একটা হৃদয় আছে সেটাও নিহা বুঝতে পারল। সময় লাগবে এই মানুষটার ভালোবাসা পেতে, তবে সমস্যা নেই। নিহা এই মানুষটার জন্য অপেক্ষা করতে প্রস্তুত। নিহা জানে তার এই অপেক্ষার প্রহর একদিন না একদিন ঠিকই ফুরাবে, আর এই মানবটা তার ভালোবাসা নিয়ে নিহার ধরে ফিরবেই। শুধু সময়ের অপেক্ষা। যে মানুষ ভালোবাসতে জানে সে মানুষ অপেক্ষাও করতে জানে। ভালোবাসা বাড়ার সাথে সাথে অপেক্ষা করার ধৈর্যটুকুও বেড়ে যায়। এই অপেক্ষা ভালোবাসা পাওয়ার অপেক্ষা, এই অপেক্ষা ভালোবাসার মানুষটাকে নিজের নামের পাওয়ার অপেক্ষা। তাই এই অপেক্ষা করতে মোটেও ক্লান্তি আসে না। নিহা অপেক্ষা করবে, এই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করবে। মানুষটা ফিরবে, ঠিক ফিরবে, এই আস্থা নিয়ে নিহা অপেক্ষার প্রহর গুনবে। 4 দিন পরের কথা। আজ সকালে নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব চট্টগ্রাম থেকে রওনা হন নিজেদের বাসভবনের উদ্দেশ্যে। ওনারা চলে যাওয়ার পর থেকে রোদেলার খুব মন খারাপ লাগছে। বাসাটা কেমন ফাঁকা হয়ে গেল। তাসিনও বাসায় নেই। এই খালি বাসায় যেন তার দম বন্ধ লাগছে। নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব যাওয়ার পর রোদেলার কাজে কাজেই সময় কেটে যায়। এরপর গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুম দেয়। ঘুম থেকে ওঠে রাতে। ঘুম থেকে ওঠার পরেই তার আর ভালো লাগছে না। উপন্যাসের বই নিয়ে বসেছিল, কিন্তু এই বই পড়াতেও মন বসছে না। কোনো কিছু না পেয়ে কান্না করা শুরু করলো। তার মনটা কেমন যেন ভারী লাগছে। কান্না করে মনটা হালকা করতে চাইছে। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। একা বাসায় তাকে সামলানোরও কেউ নেই। অনেকক্ষণ যাবৎ কান্না করার ফলে এখন তার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সে কান্না ভেজা চোখে বারান্দার দেয়ালে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার নিজের মায়ের কথা মনে পড়ছে। মনে পড়ছে রুহির কথা আর তার বাবার কথা। বাবা নিশ্চয়ই তাকে ছাড়া খুব ভালো আছেন। এখানে আসার পর থেকে তার বাবা আর তার কোনো খোঁজই নেননি। রোদেলাই 2-3 দিন ফোন করে খোঁজ নিয়েছে। যখন বুঝতে পারলো এতে তার বাবা বিরক্ত হন, তখন থেকে সেও আর ফোন করে খোঁজ নেয়নি। বাবা তাকে ছাড়া নিশ্চয়ই খুব শান্তিতে আছেন। তার যে একটা মেয়ে আছে সেটা নিশ্চয়ই ভুলে বসেছেন। রোদেলা আকাশের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কেন চলে গেলে? তুমি না গেলে তো আমি আমার বাবার আদর থেকে আর বঞ্চিত হতাম না। সৎ মাটা বাবার জীবনে এসে আমায় দূরে সরিয়ে দিল। তুমি থাকলে তো আর এমনটা হতো না। কেন চলে গেলে তুমি? বলো না মা, কেন চলে গেলে? থেমে, অবশ্য তোমাদের আদর থেকে বঞ্চিত হব দেখেই আমার জীবনে সৃষ্টিকর্তা অমন শ্বশুর শাশুড়ি দিয়েছেন। তারা কখনোই বুঝতে দেন না আমি তাদের রক্তের সম্পর্কে কেউ নেই। আমাকে জানো না, খুব স্নেহ করে তারা, একদম নিজের সন্তানের মতো। ভাগ্য করে অমন শ্বশুর শাশুড়ি পেয়েছি আমি। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। রোদেলা অনেকটা সময় বারান্দায় সময় কাটালো। একটা সময় কাঁদতে কাঁদতে বারান্দার মেঝেতেই হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়ল।
তাহসিন ফিরে রোদেলার এই অবস্থা দেখে আঁতকে উঠল। ওর লালচে আর ফোলা চোখে দেখে তাহসিনের বুকটা যেন মুচড়ে উঠল। রোদেলার এই অবস্থার কারণ জিজ্ঞেস করতে জানতে পারলো রোদেলার মায়ের কথা মনে পড়ছে। আর তাছাড়া তার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বাসাটা ফাঁকা থাকায় এতটা কষ্ট লেগেছে। তাহসিন ওর কথা শুনে কি করবে বুঝে উঠতে পারলো না। তাহসিন রোদেলাকে হাত মুখ ধুইয়ে দিয়ে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিল এবং নিজেও খেলো। এরপর রুমে এসে রোদেলার মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কি করলে তোমার মন ভালো হবে? রোদেলা একটু ভাবলো, তারপর বলল, এই রাতের সেনানিবাসটা একটু ঘুরে দেখতে চাই, বাইরের হাওয়া গায়ে মাখাতে চাই। আমাকে পুরো সেনানিবাসে ঘুরাবেন মাহমুদ সাহেব। তাহসিন একটু ভাবলো, তারপর হাত বাড়িয়ে বলল, তাহলে তাই হোক, চলো তবে। রোদেলা তাহসিনের হাতের ওপর হাত রাখলে তাহসিন রোদেলার নরম হাতখানা মুঠোতে পড়ে হাঁটা শুরু করলো। ল্যাম্পপোস্টের আলোতে পুরো ক্যান্টনমেন্ট আলোকিত হয়ে আছে। মাঝে মাঝে গাছের পাতা নড়ে শীতল হাওয়া দিয়ে যাচ্ছে। শীতল হাওয়া ওদের দুজনের শরীর জুড়িয়ে দিচ্ছে। এই নীরব নিস্তব্ধতা ঘেরা জায়গাটিতে মোটেও রোদেলার ভয় করছে না, কারণ তার সাথে যে তার মাহমুদ সাহেব আছে। রোদেলার হাত এখনো তাহসিনের হাতের মুঠোতে। রোদেলা খুব শান্তি পাচ্ছে। এক নিমিষেই যেন রোদেলার মন ভালো হয়ে গেল। অবশেষে রোদেলা রিয়েলাইজ করতে পারলো তার শত মন খারাপও এই মানুষটার কাছে টিকে থাকার নয়। এই মানুষটার সান্নিধ্যে মন খারাপরাও যেন লেজ গুটিয়ে পালায়। এই মানুষটা যেন তার মন খারাপের ঔষধ। পুরো ক্যান্টনমেন্ট ঘুরে তাহসিন রোদেলাকে নিয়ে ছোট্ট জলাশয়টার কাছে এলো। এই জলাশয় এখন পদ্ম ফুলে ভরে আছে। পদ্মবিলটা পানির ওপর চাঁদের আলো পড়ছে। বাতাসের পানির ঢেউ তোলার সাথে সাথে চাঁদের আলো ঝলমলাচ্ছে। দেখতে দারুণ লাগছে। রোদেলা পদ্মবিলে পা ডুবিয়ে বসলো। তার দেখা দেখি তাহসিনও পা ডুবিয়ে বসলো। দুজন দুজনের হাত ধরেই বসে আছে। রোদেলা তাহসিনের কাঁধে মাথা রেখে পদ্ম ফুলগুলোর দিকে তাকিয়ে রইল, আর তাহসিন চাঁদের দিকে তাকিয়ে রইল। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো। অবশেষে নীরবতা ভাঙিয়ে কথা বলল রোদেলা। সে তাহসিনের কাঁধে মাথা রেখে বলল, জানেন তো মাহমুদ সাহেব, আমার এই ঠুনকো জীবনে আমি কখনো আশা করিনি আপনার মতো একজন মানুষকে পাবো। মা মরে যাওয়ার পর কখনো সুখ জিনিসটার কথা ভাবিনি, ভাবার সময়ই পাইনি। যখন আপনার সাথে আমার বিয়ে ঠিক হলো, তখন বিয়ে সম্পর্কে অতটাও ধারণা ছিল না। যেটুকু ধারণা পেয়েছি সবটাই ছিল ভয়ার্থ। সব মিলিয়ে নিজেই কেমন গুটিয়ে গেলাম। বিয়ের দিন যখন হইচই হলো যে আমার নাকি বিয়ে ভেঙে গিয়েছে, আমার নাকি আর বিয়ে হবে না, আমার কপাল পড়লো, তখন আমি নির্জীব ছিলাম, শান্ত ছিলাম। এর এর আগেই কাজী সাহেব কিন্তু আমাকে দিয়ে কবুল বলিয়ে তবেই আপনার কাছে গিয়েছিলেন। কবুল বলে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলামও। বলতে গেলে অর্ধেক বিয়ে তখনই হয়ে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতেও আমি চুপ হয়ে গেলাম কেমন। অন্য কোনো মেয়ে হলে হয়তোবা তখনই কান্না করে দিত, অথচ আমার না কেমন যেন কোনো অনুভূতি কাজ করছিল না। কি করা উচিত আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না। এত সব ভাবনার মাঝেই শুনলাম সকলের আলহামদুলিল্লাহ শব্দ, খুশির হুঙ্কার। বড় নাকি কবুল বলেছে, বিয়ে নাকি ভাঙেনি, বিয়ে হয়ে গিয়েছে। কেউ কেউ এসে আমার মিষ্টিও খাইয়ে গেল। অথচ যাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম তাকে কিন্তু তখনও দেখিনি আমি, না দেখেই বিয়ে করে নিলাম। বিয়ের দিন যখন আপনি আমাকে রেখেই বাসায় চলে এলেন, তখন কেউ কেউ বলেন স্বামীর সুখ নাকি আমার ভাগ্যে নেই। আরো অনেক ধরনের কথা শুনিয়েছে। আমিও আমার নিয়তি বলেই মেনে নিলাম। এইটুকু বলে একটু থামলো। এরপর আবার বলা শুরু করলো, বিয়ের প্রথম রাতে যখন আপনি ঘরে এলেন, আমার সাথে টুকটাক কথাবার্তা বললেন, আমার ধারণা কিছুটা বদলে গেল। মনে হলো মানুষটা অতটাও খারাপ নয়। মাত্র 4 দিনের পরিচয়ে আপনি আবার দূরে চলে গেলেন। এই 4 দিনের পরিচয়ের মানুষটার জন্য আমার মন যে কতটা পড়েছে সেটা বলে বোঝাতে পারবো না। যখন অভিমান করে আপনার সাথে কথা বলা বন্ধ করেছি, প্রতিটা রাতেই আমি কান্না করেছি। এরপর যে রাতে আমাকে সারপ্রাইজ দিতে আপনি বাসায় ফিরলেন, বিশ্বাস করেন মেজর সাহেব, আমি না খুব খুশি হয়েছিলাম, খুব। এতটা খুশি আমি হয়তোবা কখনোই হইনি। সমুদ্রে যেয়ে আমার প্রতি আপনার এতটা যত্নে আমি ক্ষণে ক্ষণে মুগ্ধ হতাম। সমুদ্রে ভেসে যাওয়ার মুহূর্তে আপনি নিজের কথা না ভেবে আমাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিলেন। এরপর আমাকে পাড়ে এনে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে রাখলেন, যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। আমাকে হারানোর এতটা ভয় পেলেন, আমি তখনই বুঝে গিয়েছি আপনি ভালোবাসেন আমায়। আমার ভালোবাসাটুকু তখনও টের পাইনি আমি। টের পেলাম যেদিন আপনি ফের ক্যান্টনমেন্টে ফিরে আসলেন, আর আমার অন্তর যেন পুড়ে গেল তখন। এরপর দিন থেকে কিছুদিন বাদে বাদেই আপনাকে খুঁজতাম শুধু। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কাঁদতাম। আপনার হাতটা একটু ধরতে চাইতাম, হুটহাট আমাকে লজ্জায় ফেলার কথাগুলো ভেবে কখনো হেসে ফেলতাম।
এই হাসির মাঝেই আবার কেঁদে উঠতাম। কখনো কখনো কাঁদতে কাঁদতে রাত কেটে যেত। মন চাইতো আপনার কাছে ছুটে চলে যাই আমি। নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হতো আমার, জানেন। তখনই আমি একটু একটু করে বুঝতে পারি আমি হয়তোবা ভালোবাসি আপনাকে। এরকম করে প্রায় 1টা মাস কাটলো। এরপর তো মা আর বাবার জন্যই আপনার কাছে আসা, এখানে এসে আস্তে আস্তে আপনাকে চেনা, তারপর বন্ধুত্ব, এরপর ভালোবাসা। অবশ্যই এখানে এসেই আমি পুরোপুরি শিওর হই যে আমি আপনাকে কি পরিমাণ ভালোবেসে ফেলেছি। সেই দিন যখন রাতে আপনি বাসায় ফিরলেন না, আপনাকে হারানোর ভয় কিভাবে যে জেঁকে ধরেছিল আমায়, আমি সেদিনই বুঝে গিয়েছি এই রোদেলা তার মেজরকে ভয়াবহ ভালোবেসে ফেলেছে। সেই দিনই বুঝে গিয়েছি আপনাকে ছাড়া আমার একটা রাতও আমি কাটাতে পারবো না, আমার পক্ষে সম্ভবই নয়। থেমে আমাদের এই প্রায় 1 বছরের সংসার জীবনে এসে আজ আমার বলতে ইচ্ছে করছে আমি ভাগ্য করে আপনাকে পেয়েছি। নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি যার ফলে আপনাকে পেয়েছি আমি। এই তো আর কটা দিন বাদেই আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হয়ে যাবে। এই 1 বছরে আমাদের মাঝে কত রাগ অভিমান হয়েছে, যদিও আমি বেশি অভিমান করেছি, তাও আপনার থেকে দূরে থাকা অবস্থাতে এখানে এসে তো রাগ অভিমান কোনোটাই হয়নি। সে যাই হোক, রাগ অভিমান ভালোবাসা সব মিলিয়েই তো সংসার, তাই না? আপনি আমার জীবনে না এলে আমি বুঝতেই পারতাম না সুখ কি জিনিস, আর না পেতাম ভাগ্য করে অমন শ্বশুর শাশুড়ি। বিয়ের আগে ভাবতাম আমার মতো হতভাগিনী আর দুটো নেই হয়তো, অথচ আপনাকে পেয়ে মনে হলো আমার মতো ভাগ্যবতী কয়জন আছে। আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে হতো। অবশ্যই আমি সুখী মানবী। যে মেয়ের স্বামী তার সুখ দুঃখের সাথী, ইচ্ছে পূরণের সাথী, সেই মেয়ে ভাগ্যবতী না হয়ে পারে? হ্যাঁ, রোদেলা থামলো। এতক্ষণ পদ্ম ফুলের দিকে তাকিয়ে কথাগুলো বলছে, আর তাসিন চাঁদের থেকে চোখ সরিয়ে রোদেলার দিকে তাকিয়ে মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলো শুনছিল। রোদেলা আবার তাসিনের দিকে সরাসরি তাকালো, বলল, জনাব মাহমুদ, আপনার মাইমুন আপনাকে অনেক বেশি ভালোবাসে, নিজের থেকেও বেশি। আপনি মানুষটা সব সময় আপনার মাইমুনের পাশে থেকেছেন। আপনি বিহীন আপনার মাইমুন কখনোই যে ভালো থাকবে না। কষ্ট করে হলেও সব সময় তাকে ভালোবেসে যাবেন। তাসিন 2 হাতের আঁচলে রোদেলার গাল টেনে এনে কপালে চুমু খেলো, তারপর বলল, তোমার জানাবো যে তোমাকে বড্ড ভালোবাসে এবং সে প্রতিশ্রুতি দিচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে তোমার পাশে থেকে যাবে। থেমে জানো তো মাইমুন, আমিও কিন্তু বিয়ের আগে তোমাকে দেখিনি। মায়ের উপরে সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। মায়ের পছন্দের পাত্র ছিলে তুমি। এরপর যেদিন বিয়ে করতে গেলাম সেদিন শুনলাম তোমার 18 বছর পূর্ণ হয়নি। এটা শুনে নিজের রাগ সামলাতে পারলাম না। আমি একজন মেজর হয়ে কি করে বাল্য বিবাহ করি? আর আমার সাথে তোমার বয়সের ডিফারেন্স ছিল গুনে গুনে 12 বছরের। বেশ ছোট তুমি আমার থেকে। সবটা ভেবে আমি ওই মুহূর্তে জানাই বিয়ে করব না। এরপর মা আমাকে অনেক বুঝিয়ে রাজি করেন। বিয়ে করার পরপরই উপর মহল থেকে কিছু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যায়, যার দরুন তোমাকে রেখেই আমার আগে ফিরতে হয়। আমার উচিত ছিল তোমাকে জানিয়ে ফেরা, বাট সেই মুহূর্তে মাথায় রাগ ছিল। বলতে গেলে নিজের ইচ্ছের বিরুদ্ধে যেয়ে বিয়েটা করি, তাই অত শত না ভেবে বাসায় চলে আসে। এবার বিয়ের প্রথম রাতে যখন রুমে ঢুকে তোমাকে দেখে, তখনই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। এরপর যখন তুমি আমার হাতের আঙুলটা আঁকড়ে ধরে ঘুমালে, তখন কিন্তু আমি জেগে গেছিলাম। তুমি বুঝতে পারোনি যে মেয়েটা আমাকে এইভাবে আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাকে কি করে ভালো না বসে থাকা যায় বলো? সে রাতে আমি বুঝে ফেলি এই ছোট্ট কিশোরী আমার হৃদয়ে জায়গা করে নেবে। জানো তো, তোমাকে রেখে যখন এখানে চলে আসে তখন আমার নিজের কাছেও বেশ কষ্ট লাগছিল, কিন্তু কিছুই যে করার ছিল না। তোমার অভিমান ছিল তোমার সাথে আমি কথা বলতাম না কেন, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে কথা বললে আমার কষ্ট হতো। এর উপর তুমি যখন কাঁদতে আরও বেশি খারাপ লাগতো। মন চাইতে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ছুটে যায়, কিন্তু সেটা সম্ভব ছিল না। তোমার সাথে কথা বলে নিজেকে আমি সামলাতে পারতাম না, এর জন্য আমি কথা বলতাম না আর সময় পেতাম না। জানো তো, তোমাকে যেদিন সারপ্রাইজ দিতে চাই সেদিন তুমি ঘুমাচ্ছিলে। আমি মন ভরে আবছা আলোতে আমার মায়ের মায়াবের চেহারাটা দেখে তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়টা ছিল দারুণ, কিন্তু যখন তুমি সমুদ্রের ঢেউয়ের সাথে বাঁচার যুদ্ধ করছিলে সেটা দেখিয়ে যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই তো অমন করে তোমাকে জড়িয়ে রাখা। এরপর রাগ জেদ দেখানো দুইটাই ছিল মাথা গরমের ফল। আর বিশেষ করে যেন সেকেন্ড টাইম যেন এমন ভুল না করো। সেদিন যখন তুমি নিজের মুখে বললে তুমি আমাকে মিস করো, বিশ্বাস করো ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি তোমার কাছেই থেকে যাই। আমার নিজের মনের বিরুদ্ধে কতটা যুদ্ধ করে এখানে ফিরে আসলাম সেটা একমাত্র আমিই জানি। সেদিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমি প্রফেশনে না আসলেই ভালো হতো, অন্তত আমাদের সম্পর্কে দূরত্বের বেড়াজালটা থাকতো না। এখানে আসার পর যখন একটু সময় পেতাম তখনই সমুদ্র সৈকতে তুলে আমাদের সেই ছবিগুলো দেখাতাম। তোমার একার ছবিগুলো দেখতাম আর খুবই মিস করতাম। থেমে জানো তো, বাবা যেদিন তোমাকে এখানে নিয়ে এসেছে সেদিন আমি খুবই খুশি হয়েছি। এতটাই খুশি হয়েছি যে সেদিন আমার ঠোঁট থেকে একটা বারের জন্য হাসি সরেনি।
এমন হাসিখুশি চেহারা আমার সাথে সৈনিকরাও কখনোই দেখেনি। আমার অবস্থা দেখে তারা নিতান্তই অবাক হয়েছে। আমি নিজের অনুভূতিটা লুকাতে চেয়েও পারিনি। তাহলে ভাবো কতটা খুশি হয়েছিলাম। বাবা আর মাকে তো অনেক ধন্যবাদ। তারা যদি উদ্যোগটা না নিত তবে আমার আর তোমার মাঝে দূরত্বের এই দেয়ালটা থেকে যেত, না হতো দুজন দুজনকে চেনা আর না এতটা কাছাকাছি আসা হতো।